আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রায়াত অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকে আমরা ক্লাস করব ক্লাউড কম্পিউটিংয়ে। সো ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে মেঘের মধ্যে বসে বসে কম্পিউটার চালানো। তো মেঘের মধ্যে বসে বসে কম্পিউটার চালাইতে আসলে আমাদের অনেক টাকা লাগবে। তো যেহেতু এত টাকা নাই আমাদের, তাই এই ভিডিওটা দেখে আমরা সবাই চুপচাপ পড়তে বসি, ঠিক আছে? সো বেসিক্যালি ক্লাউড কম্পিউটিং জিনিসটা আসছে, কনসেপ্টটা আসছে হচ্ছে আমাদের মেঘ থেকেই। সো মেঘে আসলে আমাদের কি হয়, মাল্টিপল H2O অর্থাৎ পানি মিলে হচ্ছে আমাদের মেঘ হয়। সো সিমিলারলি আমরা যদি মাল্টিপল কম্পিউটার্স একত্রে কানেক্ট করতে পারি তাহলে সেইটাকে আমরা বলতেছি ক্লাউড কম্পিউটিং। সো এই সিস্টেমটা হচ্ছে একটা পে অ্যাজ ইউ গো সিস্টেম। সো এটার ইন ডিটেলস আমরা একটু পরে দেখতেছি যে কিভাবে অ্যাকচুয়ালি এটা পে অ্যাজ ইউ গো হচ্ছে। সো বেসিক্যালি আমরা সাপোজ ধরলাম যে আমরা বাসায় বসে অ্যাসাইনমেন্ট করলাম। অ্যাসাইনমেন্ট করার পর আমরা কি করলাম, আমরা একটা সিস্টেম বা প্রসেসের মধ্য দিয়ে গিয়ে আমরা কি করতে পারতেছি, ল্যাবের পিসিতে গিয়ে অ্যাকচুয়ালি আমরা এই অ্যাসাইনমেন্টটা অ্যাক্সেস করতে পারছি। তো সেক্ষেত্রে আসলে কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এটা ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার হচ্ছে, ঠিক আছে? সো এটাই আসলে আমাদের বলতে পারি আমরা ক্লাউড কম্পিউটিং। সো ইন ডিটেলস আমরা আস্তে আস্তে জানবো। সো আমরা এই টপিক বা এই ক্লাসে হচ্ছে আমরা বেশ কিছু জিনিস আলোচনা করব, যেমন আমাদের কিভাবে ক্লাউড কম্পিউটিংটা এভলিউশন হয়েছে, তারপর আমাদের কি কি ডেপ্লয়মেন্ট মডেলস আছে, বেনিফিটস, অ্যাডভান্টেজেস, ইউজ কেসেস, রিস্ক, ফিউচার, আমরা কি কি করতে পারি ক্লাউড কম্পিউটিং দিয়ে, আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা কতটুকু, এটার উপরে সব ইন ডিটেলস আমরা জানবো। তো এখন আমরা দেখি আসলে ক্লাউড কম্পিউটিংটা কি। তো ক্লাউড কম্পিউটিং এর ফর্মাল আসলে ডেফিনেশন উভয় মুখস্থ করার কিছু না, মূল বিষয়টা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা সার্ভার থেকে কিছু সার্ভিস ধার করা বা কিছু সার্ভিস রেন্ট করা, যার কারণে আমাদের কি হয়, আমাদের অ্যাকচুয়ালি পুরা সার্ভিসটা কিনে নিতে যে খরচটা হয় অতটা খরচ হয় না, খরচটা আসলে বেঁচে যায়। সো এখানে একটা খুব সুন্দর কথা বলছে যে নোবডি বিল্ডস আ পাওয়ার স্টেশন টু বয়েল আ কেটলি। সো আমি কেটলিতে চা গরম করতেছি, কেটলিতে চা গরম করার জন্য আমার কিন্তু আসলে পাওয়ার স্টেশন বানাইতে হয় না বা কিনতে হয় না, তাই না? সো আমি কি করতেছি, যে যারা ইলেকট্রিসিটি প্রোভাইড করতেছে তাদের কাছ থেকে কিছু ইলেকট্রিসিটি, পোস্টপেইড বা প্রিপেইড যেটাই হোক, আমরা ইলেকট্রিসিটি কিনতেছি, কিছু সংখ্যক ইলেকট্রিসিটি, যেটার সাহায্যে আমরা কি করতেছি, আমরা চা বানাচ্ছি বা আমরা কম্পিউটার চালাচ্ছি বা ইভেন এই যে আমরা ক্লাস রেকর্ড করতেছি, ঠিক আছে? সো এইটাই আসলে মূলত আমাদের ক্লাউড কম্পিউটিং। সো এখানে বলছে যে আমরা কি করতেছি, ইউ রেন্ট ইউ ডোন্ট বাই। সো আমরা কি করতেছি, আমরা আমাদের যতটুকু লাগতেছে ততটুকু আমরা ধার করতেছি। আসলে পুরোটা কেনার জন্য যেই সামর্থ্য বা যেই ফাইন্যান্সিয়াল ব্যাকিং লাগে সেটা হচ্ছে অনেক হিউজ। সো এই কারণে আমরা কি করতেছি, আমরা কস্ট সেভ করতেছি। সো এইখানে আমাদের হচ্ছে লোকেশন ইজ অ্যাবস্ট্রাক্টেড, অর্থাৎ আমাদের নিজের সুবিধা মতো আমরা একটা লোকেশন ইউজ করতে পারতেছি, অ্যাভেলেবিলিটি আমরা যে কোনো সময় এটা ইউজ করতে পারতেছি, যে কোনো মুহূর্তে। অ্যান্ড এইগুলোই আর কি, সামওয়ান এলস রানস দ্য প্লাম্বিং। সো আসলে ব্যাকএন্ডে অন্য কেউ কাজ করতেছে, আমি মূলত কাজের সেবাটা পাচ্ছি। সো এত কিছু আমার জানা লাগতেছে না, মূল কাজটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেইটুকু জানতে পারলেই হয়েছে। কিভাবে কাজ করতেছে ওইটা আমাদের না জানলেও চলবে। সো এই অ্যাডভান্টেজেসগুলো আমরা আরেকটু ডেসক্রিপটিভলি পরে পড়বো। ওকে, সো আমাদের ক্লাউড কম্পিউটিং এ মূলত হচ্ছে তিনটা ধাপ আছে, বা বলতে পারি তিনটা মানে 3 স্টেপস অফ পিরামিড আছে। তো ফার্স্ট অফ অল আছে আমাদের হচ্ছে SaaS, যেটাকে আমরা বলতেছি সফটওয়্যার অ্যাজ সার্ভিস। এরপরে আছে PaaS, যেটাকে আমরা বলতেছি প্ল্যাটফর্ম অ্যাজ সার্ভিস। অ্যান্ড এরপর একটা IaaS, অর্থাৎ আমরা বলতেছি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস। সো আসলে কোনটা কি? সো SaaS হচ্ছে আমাদের মূলত আমরা একটা সফটওয়্যার যেটাকে আমরা সার্ভিস হিসাবে নিচ্ছি বা আমরা ব্যবহার করছি, ঠিক আছে? এটাতে আমরা কি মানে এই যে সফটওয়্যারটা মানে ভিতরে কিভাবে কাজ করতেছে সেটা আসলে আমাদের জানার প্রয়োজন হচ্ছে না, আমরা জাস্ট ভোগ করতেছি যে সুবিধাগুলো আছে। কিরকম আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে এই যে আমাদের গুগল থেকে আমাদের কি প্রোভাইড করে, গুগল ড্রাইভ প্রোভাইড করে। সো গুগল ড্রাইভ প্রোভাইড করার মাধ্যমে আমাদের কি করতেছে, একটা স্টোরেজ দিচ্ছে। এটার একটা কি আছে, একটা লিমিট আছে, যেমন কিছু কিছু মেইলের ক্ষেত্রে 10 জিবি, কিছু কিছু মেইলের ক্ষেত্রে 15 জিবি। সো সিমিলারলি আমাদের আরো কি কিছু জিনিসপাতি আছে, হ্যাঁ, যেমন আছে হচ্ছে আমাদের গুগল মিট বা জুম ভিডিও কনফারেন্স যেটাকে আমরা বলতেছি। সো গুগল মিটের একটা লিমিটেশন আছে, হয়তো বা টাইম নিয়ে বা হয়তো বা বলতে পারি যে আমরা ইউজার সংখ্যা নিয়ে বা পার্টিসিপেন্ট সংখ্যা নিয়ে। সো এটা একসময় লিমিটেড করতে পারে। তারপর আছে ড্রপ বক্স, যেটা আমরা আসলে ক্লাউড স্টোরেজ হিসাবে ইউজ করতেছি। এরপর আছে ক্যানভা, যেটাকে আমরা গ্রাফিক ডিজাইনের স্টোরেজ হিসাবে ইউজ করতেছি। সো এই স্টোরেজগুলা আমরা যখন শেষ হয়ে যায় তখন টাকা দিয়ে কিনতেছি, তাই না? সো এই যে টাকা দিয়ে আবার কিনতেছি, 15 জিবি লিমিট শেষ হয়ে গেলে আমাদের গুগল ড্রাইভে আমরা আরো 2 টিবি কিনি বা 1 টিবি কিনি। তো এটা কিন্তু আমরা স্টোরেজটা কিনতেছি। সো আমরা সার্ভিসটা নিচ্ছি, এই যে কেনাটা, এটাই কিন্তু আমি শুরুতে যে বলছিলাম, এটা মানে আমাদের ক্লাউড কম্পিউটিং যে হচ্ছে পে অ্যাজ ইউ গো সিস্টেম, মানে আমি যতটুকু টাকা দিব ততটুকু সুবিধা ভোগ করতে পারবো, ঠিক আছে? সো সিমিলারলি আমাদের আসে হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ সার্ভিসেস। সো এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার তৈরি করতে যা যা লাগবে সেইটা অ্যাকচুয়ালি আমরা টাকা দিয়ে কিনতেছি। যেমন ধরতে পারে সফটওয়্যার ইটসেলফ, তারপর নেটওয়ার্ক, তারপর ইন্টেলিজেন্স, এই ধরনের জিনিসপাতিগুলো আমরা বলতেছি PaaS এর আন্ডারে পড়ে। এরপরে আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস। এইটা অ্যাকচুয়ালি আমাদের
ইন্টার এই সার্ভিসটা বা সফটওয়্যারটা বিল্ড করতে আমাদের যে হার্ডওয়্যারগুলো লাগবে, যেমন আমাদের কি লাগতে পারে, একটা ওয়ার্ক স্টেশন লাগতে পারে বা স্টুডিও লাগতে পারে, একটা কম্পিউটার লাগতে পারে, একটা সিপিইউ লাগতে পারে, একটা জিপিইউ লাগতে পারে। এই জিনিসগুলোকে আমরা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস বলতেছি, অর্থাৎ IaaS বলতেছি। সো এই সব সার্ভিস কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নিজেদের ওন করা পসিবল না, তাই না? সো আমি কি করতে পারি, আমি একটা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আমি বললাম যে আমাকে 9টা থেকে 5টা পর্যন্ত আমাকে এই কম্পিউটারের এই পার্টগুলো আমাকে সার্ভিস প্রোভাইড করবেন। ইভেন আমি বলতে পারি যে আমার একটা ওয়েবসাইট আছে, সো এই ওয়েবসাইটে আমার ইউজার মেনটেন্যান্সের জন্য আপনি আমাকে 9টা থেকে 5টা পর্যন্ত সার্ভিস দিবেন। সো এই জিনিসগুলা অ্যাকচুয়ালি আমাদের একত্রে ভাড়া করতে হয়, বা অ্যাকচুয়ালি বলতে পারি একত্রে আমাদের কিনতে হয় ফর সাম টাইম, অর্থাৎ কিছু টাইম পিরিয়ডের জন্য। সো এইটাকে আমরা এই কারণেই পে অ্যাজ ইউ গো সিস্টেম বলতেছি। সো অ্যান্ড এইটা আমরা যদি অ্যাকচুয়ালি নিজে নিজে কিনি, তো মানে কিনলে কিন্তু এটা আমাদের অনেক কস্টলি হয়ে যায়। সো আমরা যদি একটা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কিছু সংখ্যক সার্ভিস কিনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের খুবই কস্ট ইফিশিয়েন্ট হবে। সো এই কারণে আমরা এটাকে পে অ্যাজ ইউ গো সিস্টেম বলতে পারি। ওকে, সো এখন আমরা কি বলবো, এখন হচ্ছে এই যে আমাদের ফাউন্ডেশন আছে, যেমন গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, তারপর নেটফ্লিক্স বা ইউটিউবের সাবস্ক্রিপশন আছে, তারপর জিমেইল আছে, তারপর জিপিটি, ক্লড, জেমিনাই, দারাজ, অ্যামাজন, শপিফাই, জুম, টিমস, মানে যেমন যেটাকে আমরা বলতেছি জুম মিটিং বা গুগল মিট। সো এই সব জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে এগুলো ইউজ করি, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে আমাদের জীবনে কিন্তু আমরা ক্লাউড কম্পিউটিং অলরেডি ইউজ করতেছি, ঠিক আছে? তো এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো কিছু অ্যাডভান্টেজেস। সো অ্যাডভান্টেজের কথা অলরেডি আমি বললাম যে কস্ট স্ট্রাকচার, যে আমার কস্টটা অনেক কমে আসে। ইলাস্টিক স্কেল আছে, যেটা হচ্ছে আমার যতটুকু যেরকম প্রয়োজন সেই রকম ভাবে আমি আমার সার্ভিসগুলো নিতে পারি। সাপোজ আমার কখনো সার্ভার লোড কম থাকে আমার ওয়েবসাইটে, তো তখন আমি কি করতে পারি, আমি হচ্ছে স্টোরেজ কম নিতে পারি। আবার যখন আমার বেড়ে যাবে তখন আমি বাড়ায় নিতে পারবো, আবার কমে গেলে আবার কমায় নিতে পারবো। যেমন ঈদে বা ব্ল্যাক ফ্রাইডেতে আমাদের অনেক বেশি ওয়েবসাইটে বা মানে শপিং ওয়েবসাইটগুলোতে অনেক বেশি ভিড় পড়ে, সেরকম। সো মোবিলিটির একটা বিষয় আছে, তারপর ফাস্ট অনেক হয়। এরপরে কি আছে, এরপরে হচ্ছে রেজিলেন্স বাই ডিফল্ট, এরপরে মেনটেন্যান্স আছে। সো এইচ অ্যান্ড এভরিথিং আমরা ইন ডিটেলস অ্যাডভান্টেজে পড়বো। সো আপাতত আমরা জাস্ট একটা ওভারভিউ নিয়ে রাখলাম। ওকে, সো এরপরে আমাদের একটা রোড ম্যাপ আছে। সো এই রোড ম্যাপটা আসলে দেখে ঘাবড়া যাওয়ার কিছু নাই, শালগুলা মুখস্থ করারও কিছু নাই। সো এটা আমি খুবই সুন্দর করে গল্পের মতো করে বলতে পারবো, একদমই চিল থাকা যাবে। সো বাট আমরা 1960s, মানে মূলত হচ্ছে আমাদের এই 5-6টা সাল মনে রাখলেই হবে, আহামরি কিছু না। সো 1960s এর ব্যাপারটাতে আমরা আসি, যে আদিম যুগে অ্যাকচুয়ালি মানুষ আজকের মতো অত সহজে ফাইল বা ডকুমেন্ট কিন্তু শেয়ার করতে পারতো না। সো একটা কম্পিউটার একসাথে অ্যাকচুয়ালি একজন ব্যবহার করলে কম্পিউটিং পাওয়ার প্রায় 90% বা 80% বা আরো বেশি হয়তো বা নষ্ট হয়ে যেত। তো তখন আসলে কি আসে, মেইন ফ্রেম আসে। মেইন ফ্রেম হচ্ছে খুবই পাওয়ারফুল বড় একটা কম্পিউটার, যেটা একসাথে অনেক ইউজার ব্যবহার করতে পারে। এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে হচ্ছে আমাদের টাইম শেয়ারিং এর কনসেপ্টটা চালু হয়, অর্থাৎ অনেক ইউজার একই কম্পিউটারের সিপিইউ, মেমোরি, রিসোর্সেস এগুলো শেয়ার করতে পারতেছে। সো এখান থেকে ক্লাউড কম্পিউটিং এর বেসিক আইডিয়া শুরু হয়। এরপরে কি আসে, এরপরে হচ্ছে আমাদের 1990s এর দিকে আমাদের ইন্টারনেটটা খুব জনপ্রিয় হইতে শুরু করে। মানে তারই কিছু আগে হচ্ছে ইন্টারনেটটা আসলে লাইমলাইটে আসে, এরপরে 1990s এর দিকে আমাদের ইন্টারনেটটা খুব জনপ্রিয় হইতে থাকে, ঠিক আছে? সো তখন কি হয়, মানুষ দূরে থাকা কম্পিউটার, সার্ভিস, নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করতে পারতেছিল। সো ওই সময় আমাদের আরেকটা কনসেপ্ট আসে, সেটা কি, সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। সো এইখানে একটা ফিজিক্যাল সার্ভারের মাধ্যমে আমরা কি করতেছি, ভার্চুয়াল মেশিন অনেকগুলা চালাইতে পারতেছি। সো এএসপি এর কনসেপ্টটা হোপফুলি আমরা জানি, যেটা অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার। এই মডেলটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা সফটওয়্যার নিজের কম্পিউটারে ইনস্টল না করেও আমরা রিমোট সার্ভার থেকে ব্যবহার করতে পারি। যেমন জিও সিটিজ, এটা কাইন্ড অফ একটা ম্যাপের মতো। সো ওই টাইমে এটা খুবই পপুলার ছিল, আপনারা চাইলে এটা এক্সপ্লোর করতে পারেন, সমস্যা নাই। সো এইটা হচ্ছে আমরা তখন 1990s এর দিকে এটা খুব ফেমাস ছিল। এরপরে কি আসে, এরপরে আসে অ্যাকচুয়ালি স্যাস, যেটাকে আমরা বলতেছি সফটওয়্যার অ্যাজ সার্ভিস। ওই টাইমটায় আমাদের আসলে সফটওয়্যার কিনে নিজের কম্পিউটারে ইনস্টল করা লাগতো না, ঠিক আছে? তখন আমরা কি করতে পারতাম, সরাসরি ওয়েব ব্রাউজার দিয়ে সফটওয়্যার ব্যবহার করতে পারতাম। তো এরপরে আমাদের এটা হচ্ছে ছিল 1999 এর দিকে। তো এটার খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল বলতে পারি সেলস ফোর্স। সো এই যে এখানে লেখা আছে খুব সুন্দর করে। তো এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে এই যে সেলস ফোর্স লেখা আছে। এরপরে আমরা 2000-এর দিকে আমরা অ্যাকচুয়ালি 1994-এ সম্ভবত অ্যামাজন এস্টাবলিশড হয়। ওকে, সো এরপরে আমাদের যখন অ্যামাজন এস্টাবলিশ হওয়ার পর 2000-এর পরে, অর্থাৎ 2006-এর দিকে আমাদের অ্যামাজন AWS EC2 এইটা চালু করে, ঠিক আছে? সো AWS EC2, তো এইটা চালু করার পর এবার মানুষ সার্ভার না কিনেও ইন্টারনেটের মাধ্যমে অ্যাকচুয়ালি ভার্চুয়াল সার্ভার রেন্ট করতে পারতো। আগেরটা কি ছিল, আগেরটা হচ্ছে সফটওয়্যার কিনতে হইতো, কিন্তু আমরা ওয়েবের মানে ওয়েব ব্রাউজারে সফটওয়্যার ব্যবহার করতাম, বাট আমাদের কম্পিউটারে সরাসরি ইনস্টল করতে হতো না। এখন কি হয়েছে, আমাদের সার্ভার না কিনেও ইন্টারনেটের মাধ্যমে আমরা ভার্চুয়াল সার্ভার ভাড়া করতে পারতাম। তো এখান থেকে আসলে মডার্ন
যে আমাদের ক্লাউড কম্পিউটিং বেসড সার্ভিসগুলো আছে এইগুলারই আসলে বড়ভাবে শুরু হয়। তো এরপর 2000-এর পরে যেটা আমাদের লেট মানে না লেট না, এর আগে হচ্ছে 2010 আছে, 2010-এর দিকে হচ্ছে আমাদের মাইক্রোসফট অ্যাজিউর এবং গুগল ক্লাউড আসে। সো ক্লাউডের আর কিছু বড় বড় কোম্পানির টেকনোলজি মানে ক্লাউড আর শুধু মানে একটা বড় কোম্পানির টেকনোলজি থাকলো না, বরং আমরা কি বলতে পারি, আমরা যেটা অ্যাপস, ওয়েবসাইট, বিগ ডাটা, মোবাইল সার্ভিস তৈরির আসলে মূল একটা ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেল সরি ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেল, অর্থাৎ ওইটার সাহায্যে আমরা অ্যাপস, ওয়েবসাইট, বিগ ডাটা বানাইতে পারতাম। সো এরপরে বর্তমানে যেটা হচ্ছে আমরা বলতেছি 2020-এর পরে এই সময় হচ্ছে এআই এর বুম ঘটে। সো এখন কিন্তু আমরা লিটারালি এআই এর যুগে বাস করতেছি। সো এআই এর বুম ঘটে। সো এই যে এখানে লেখা আছে, সো ওই টাইমটা কি হয়, ক্লাউড শুধু রিমোট সার্ভার না, এর সাথে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আইওটি, এজ কম্পিউটিং, সার্ভারলেস এটসেট্রা আমাদের যুক্ত হয়ে যায় ক্লাউডের সাথে। সো ফলে আমাদের কি হয়, ডাটা কম্পিউটিং পাওয়ার এক জায়গায় না থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায়। সো হাইব্রিড ক্লাউড কম্পিউটিং এবং ডিস্ট্রিবিউটেড ক্লাউড এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সো এটার ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি যে যেমন ধরো ক্লড বা চ্যাটজিপিটি এটসেট্রা। সো এটা জাস্ট একটা টাইম পিরিয়ড হিসাবে যদি আমরা একটা গল্পের মতো করে মনে রাখি, তাহলে আশা করতেছি মনে রাখা পসিবল। ওকে, সো এরপরে আমাদের বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে। সো আমাদের ক্লাউড কম্পিউটিং এর ক্যারেক্টারিস্টিক্স কি কি? সো আমি এই যে এখানে কিছু আছে, অন ডিমান্ড সেলফ সার্ভিস, ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, রিসোর্স পুলিং, র্যাপিড ইলাস্টিসিটি মেজার সার্ভিস। সো এগুলো আমি প্রত্যেকটাই আমাদের রিলেভেন্ট এক্সাম্পল দিয়ে বুঝাই দিতে পারি। সো ধরো আমি বা তুমি একটা নতুন স্টার্ট আপ শুরু করতেছি। সো আমাদের একটা ওয়েবসাইট চালাইতে হবে। ক্লাউড কম্পিউটিং এর ক্যারেক্টারিস্টিক্সগুলো আসলে কিভাবে এইখানে ওয়েবসাইট চালানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো ধরো তোমার ওয়েবসাইটের জন্য একটা সার্ভার দরকার। তো আগে হলে তোমাকে কি হতো, সার্ভার কিনতে হইতো, সেট আপ করতে হতো, টেকনিশিয়ান লাগতো সেট আপ করতে। কিন্তু এখন কি হয়েছে, ক্লাউডে তুমি নিজেই কয়েকটা ক্লিক করে জাস্ট সার্ভার তৈরি করতে পারতেছো। তো তুমি বললা আমার 4 CPU, 16 GB র্যাম, এই কনফিগারেশনের একটা সার্ভার দরকার। ক্লাউড প্রোভাইডার সেটা অটোমেটিক্যালি তৈরি করে দিল। তো এরপরে কি হয়, নিজের প্রয়োজন অনুযায়ী যখন দরকার তখন নিজেই রিসোর্স নিতে পারতেছি আমরা, অন্য কারো ম্যানুয়াল ছাড়াই। যেমন এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি AWS। আগে মানে AWS এ গেলে আমরা অ্যাকচুয়ালি নিজেই একটা EC2 ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারবো। সো এটার খুব সুন্দর একটা এক্সাম্পল আমি বলতে পারি যে আমাদের লুপ অ্যান্ড লজিকের ওয়েবসাইট। সো আমাদের loopandlogic.com এই ওয়েবসাইটে ঢুকলে সো তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবে, ঠিক আছে। সো এইটা সাপোজ ধরো আমাদের যখন অনলাইন করার দরকার পড়ছে, সো আমরা মনে করো যে আমরা এই মুহূর্তে আজকে আমরা চাইতেছি লুপ অ্যান্ড লজিক ওয়েবসাইটটা অনলাইন করতে চাই। এর জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো ফিজিক্যাল সার্ভার কিনে টেকনিশিয়ানদের সেট আপ করাইতে হইতেছে না। সো আমরা কি করতেছি, আমরা হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেলে গিয়ে বা কন্ট্রোল প্যানেল ব্যবহার করে নিজেরাই হোস্টিং সেট আপ, ডোমেইন কনফিগারেশন, ওয়েবসাইট ডিপ্লয়মেন্ট সবকিছু করতে পারতেছি। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী আমাদের কম্পিউটিং, হোস্টিং রিসোর্সেস নিজে ম্যানেজ করতে পারতেছি, কনফিগার করতে পারতেছি। অন্য কারো অ্যাকচুয়ালি ম্যানুয়াল ইন্টারভেনশন আমাদের প্রয়োজন হয় না। সো এই জন্য আমরা বলতেছি যে এইটা হচ্ছে অন ডিমান্ড সেলফ সার্ভিস, অর্থাৎ নিজেকে সার্ভিস দিচ্ছি। এরপরে আসলে একটা ইন্টারেস্টিং ব্যাপার আসে, ধরো ক্লাউড প্রোভাইডারের একটা বিশাল ডাটা সেন্টার আছে যেখানে অ্যাকচুয়ালি হাজার হাজার ফিজিক্যাল সার্ভার আছে। সো তোমার স্টার্ট আপের জন্য কিন্তু আলাদা একটা ফিজিক্যাল সার্ভার কিনে নাম রেখে দিতে হবে না, ঠিক আছে। একই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের রিসোর্সেস অনেক কাস্টমার শেয়ার করতেছে, কিন্তু তুমি অন্য কোনো কাস্টমারের বা অন্য কোনো যারা ইউজ করতেছে ইউজারের ডাটা তুমি দেখতে পাইতেছো না। এখানে ভার্চুয়ালাইজেশন প্লাস মাল্টি টেন্যান্সি অ্যাকচুয়ালি ব্যবহার করা হচ্ছে, যার কারণে আমরা একই ফিজিক্যাল রিসোর্সেস লজিক্যালি আলাদা ভাবে মানে রাখতে পারতেছি। সহজভাবে বলতে গেলে সাপোজ ধরো একই বিল্ডিং, অনেকগুলো অ্যাপার্টমেন্ট, প্রত্যেকের নিজেদের আলাদা রুম, বিল্ডিং একটাই কিন্তু প্রত্যেকের জায়গা, প্রাইভেসি সবকিছু আলাদা। সো এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি AWS ডেটা সেন্টারের মানে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে হাজার মানুষ, যেমন ধরো ডিফারেন্ট কোম্পানি ইউজ করতেছে বা রান করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের এক্সাম্পল যেটা লুপ অ্যান্ড লজিকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে লুপ অ্যান্ড লজিক একটা শেয়ার্ড হোস্টিং থেকে রান করা হয় বা বিল্ড করা হয়েছে। সো সেরকম ধরো হোস্টিং আর এরকম আরও অনেক রকম মানুষ অনেক রকম ওয়েবসাইট ইউজ করতেছে, কিন্তু সেখানে কি হচ্ছে, আমরা শেয়ার করলেও আমাদের লুপ অ্যান্ড লজিকের যে সোর্সেস বা ডাটা এনিথিং অন্যরা দেখতে পারতেছে না। ইভেন আমরা অন্যদের স্টোরেজ বা ডাটা বা রিসোর্সেস এগুলা কিছু দেখতে পাচ্ছি না। এরপরে কি আসে, এরপরে আসে হচ্ছে র্যাপিড ইলাস্টিসিটি। ওকে, সো এরপরে র্যাপিড ইলাস্টিসিটির ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে ক্লাউডের সবচেয়ে পাওয়ারফুল ফিচার্সের একটা। ধরো তোমার একটা অনলাইন শপ আছে, ঠিক আছে, সাধারণত দিনে 10,000 মানুষ ওয়েবসাইট ভিজিট করে,
তো তোমার হচ্ছে 5টা সার্ভার যথেষ্ট। কিন্তু কি হয়, ঈদের আগে বা ব্ল্যাক ফ্রাইডের সময় হিউজ আকারে সেল শুরু হয়, তো হঠাৎ করে 5 লাখ মানুষ ওয়েবসাইটে ঢুকে গেল। এখন 5টা সার্ভার দিয়ে ওয়েবসাইট চালানো সম্ভব হচ্ছে না। তখন কি হচ্ছে, ক্লাউড প্রয়োজন অনুযায়ী রিসোর্স কুইকলি স্কেল আপ করতে পারে। স্কেল শেষ বা সেল শেষ, সো আমরা কি করতে পারতেছি, আবার হচ্ছে সার্ভার বা রিসোর্স স্কেল ডাউন করে ফেলতে পারতেছি। অর্থাৎ আমরা বলতে পারতেছি ডিমান্ড বাড়লে রিসোর্সেস আমরা বাড়াচ্ছি, ডিমান্ড কমলে রিসোর্সেস কমাচ্ছি। সো আমরা এখানে যদি লুপ অ্যান্ড লজিকের এক্সাম্পলটা সরাসরি প্রযোজ্য না, কারণ অ্যাকচুয়ালি আমরা শেয়ার্ড হোস্টিং ব্যবহার করতেছি। সো তবে ধরো কখনো লুপ অ্যান্ড লজিকের ভিজিটর অনেক বেড়ে গেল, ক্লাউড ইনভায়রনমেন্ট যদি হতো, তো কিরকম টাইমে বাড়তে পারে, সাপোজ এক্সামের টাইমে খুব বেড়ে গেছে, সো এইটাতে আমরা শেয়ার্ড হোস্টিং এর বদলে যদি ক্লাউড ইনভায়রনমেন্ট হতো, তখন আমরা কি করতে পারতাম, আমরা প্রয়োজন অনুযায়ী অ্যাডিশনাল সিপিইউ, র্যাম, সার্ভার ইনস্ট্যান্সেস এগুলা দ্রুত বাড়াইতে পারতাম। ভিজিটর কমে গেলে আবার রিসোর্স কমাই দিতে পারতাম। সো আমরা এমন কোনো ক্লাউড হোস্টিং যদি ব্যবহার করতাম যেখানে অটোমেটিক স্কেলিং আছে, তাহলে অবশ্য এই ফিচারটা আমরা দেখতে পারতাম। ওকে, সো এরপরে কি আছে, আমাদের লো মেনটেনেন্স কস্ট আছে। ঠিক আছে, লো মেনটেনেন্স কস্ট আমরা বলতে পারি যে ধরো তুমি একটা কোম্পানি চালাচ্ছ, তুমি যদি নিজের ডেটা সেন্টার বানাও, তাহলে তোমাকে কিনতে হবে কি, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং ইকুইপমেন্ট, কুলিং সিস্টেম, ইলেকট্রিসিটি, ব্যাকআপ, সিকিউরিটি সব। তো এইখানে আমরা কি করতে পারি, আচ্ছা এখানে আমি এক পয়েন্ট অ্যাকচুয়ালি নাই, আমি যখন বলতেছিলাম লো, সম্ভবত এখানে মিস্টেকেনলি মিস আউট হয়ে গেছে, মেইনটেনেন্স কস্ট। ওকে, এটাও কিন্তু আমাদের অন্যতম ক্যারেক্টারিস্টিক্স। সো এগুলা অ্যাকচুয়ালি মেনটেন করার জন্য লোক লাগবে। ক্লাউড ব্যবহার করলে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলা অ্যাকচুয়ালি আমাদের কিনতে হবে বা মেনটেন, মানে কিনতে হবে না বা মেনটেন করতে হবে না। সো ক্লাউড প্রোভাইডার ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করতেছে, তুমি কি করতেছো, তুমি বা আমি সেটা জাস্ট শুধু সার্ভিসটা ব্যবহার করতেছি। অর্থাৎ নিজের ডেটা সেন্টার মেনটেন করার ঝামেলা কম, হার্ডওয়্যার কস্ট কম, মেনটেনেন্স কস্ট কম, মেনটেনেন্সও কম। সো আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি যে একটা ছোট স্টার্ট আপ AWS ব্যবহার করে, কিন্তু নিজের কোনো ফিজিক্যাল সার্ভার রুম রাখে না। ওকে, সো লুপ অ্যান্ড লজিকের জন্য আমাদের নিজেদের কোনো ফিজিক্যাল সার্ভার বা ডাটা সেন্টার বানাতে হয়নি। সো আমরা কি করছি, আমাদের আমাদের সার্ভার পারচেস, কুলিং, ইলেকট্রিসিটি, ফিজিক্যাল মেনটেনেন্স, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার এসব কিছু ম্যানেজ করতে হয় নাই। সো এইসব কিন্তু ইনফ্রাস্ট্রাকচার হোস্টিংগার সিস্টেম বা যে ডিপার্টমেন্ট আছে তারাই ম্যানেজ করছে। আমরা মূলত হোস্টিং সার্ভিসটা ব্যবহার করছি টাকা দিয়ে কিনে, দ্যাটস ইট। সো আমাদের ওয়েবসাইট চালানোর জন্য নিজের ফিজিক্যাল সার্ভার নাই, মেনটেন করা লাগে নাই, তাই দেখে সো ইনফ্রাস্ট্রাকচার, মেনটেন্যান্স কস্ট আর কমপ্লেক্সিটি অনেক কমে গেছে। তো এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আছে, আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে পে অ্যাজ ইউ গো। সো পে অ্যাজ ইউ গো, সো ওই যে আমি যেটা এর আগেও বলছিলাম, সো এটা মানে আমাদের অনেকটা বিদ্যুৎ বিলের মতো। যেমন ধরো যতটুকু ইলেকট্রিসিটি ব্যবহার করতেছো সেই অনুযায়ী তুমি বিল দিতে পারতেছো। ওকে, ক্লাউডেও একই মানে আইডিয়া। তো ধরো তুমি একটা সার্ভার 1 মাসের মধ্যে শুধু 10 দিন ব্যবহার করছো, ক্লাউড প্রোভাইডার মানে তাদের প্রাইসিং মডেল অনুযায়ী ব্যবহারের পরিমাণ ভাগ সময় এই রেশিওতে তোমাকে চার্জ করতে পারে। সো তোমার পুরো ডাটা সেন্টার কিনতে হচ্ছে না, যত রিসোর্স ব্যবহার করবা ততটুকু পে করবা। তো এটাই হচ্ছে আমাদের বেসিক এক্সাম্পল। তো মানে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা এই যে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বললাম। এরপরে একটা ক্লাউড অ্যাকচুয়ালি মানে কিভাবে একসাথে পুট টুগেদার করা হয়, সো এইটার জন্য আমরা খুব সুন্দর করে একটা ইনফ্রাস্ট্রাকচার দেখতে পারি যে আমাদের আসলে এটা কিভাবে বানানো হচ্ছে। ওকে, তো এইটা মূলত আসলে বুঝাইতেছে আমাদের ক্লাউড কম্পিউটিং এর আর্কিটেকচার। ঠিক আছে, সো আর্কিটেকচারটা আমাদের এত কিছু এইভাবে করে পড়া লাগবে না, আমি সুন্দর করে একটা আর্কিটেকচার অ্যাকচুয়ালি আঁকায় বুঝাই দিচ্ছি। তো বেসিক্যালি আমাদের আর্কিটেকচার এখানে লিখে রাখি, আর্কিটেকচার। সো আর্কিটেকচারে আমাদের মূলত দুইটা পার্ট থাকে। ঠিক আছে, সো একটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড পার্ট, যেটা অ্যাকচুয়ালি আমরা মানে সার্ভিসটা এনজয় করতেছি, আর একটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট, যেটা হচ্ছে আসলে যেটা হচ্ছে আমাদের যারা হচ্ছে আমাদের সার্ভিসটা দিচ্ছে বা প্রোভাইড করতেছে তারা অ্যাকচুয়ালি মেনটেন করতেছে। ওকে, সো ফ্রন্ট এন্ড পার্ট অ্যাকচুয়ালি কি থাকে, ফ্রন্ট এন্ড পার্টে হচ্ছে আমাদের একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে আমাদের নিজেদের বা ক্লায়েন্টদের যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে। ঠিক আছে, সো এই ইনফ্রাস্ট্রাকচার ব্যতীত আর কিছু নাই, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড পার্ট। ওকে, তো এই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের আছে, ঠিক আছে, কিন্তু আমরা ব্যাকএন্ডকে কিভাবে অ্যাক্সেস করতে পারি বা ব্যাকএন্ড থেকে আমরা যে মানে তারা যে সার্ভিসগুলো প্রোভাইড করতেছে সেই সার্ভিসগুলো আমরা কিভাবে প্রোভাইড মানে অ্যাকসেপ্ট করতে পারি বা এনজয় করতে পারি, সেটা হচ্ছে আমরা পারি অবশ্যই ইন্টারনেটের সাহায্যে। ওকে, সো অবশ্যই আমরা ইন্টারনেটের সাহায্যে এনজয় করতেছি। সো এটা কিন্তু কোনো স্টেপ না, এটা হচ্ছে মানে জাস্ট আমাদের মধ্যম মানে মিডলম্যান যেটাকে আমরা বলতেছি। সো এটা হচ্ছে, আচ্ছা নাম্বারিংটা পরেই করি। তো এই আমাদের ইনফ্রাস্ট্রাকচার আর ব্যাকএন্ডের মধ্যে কার যে কানেকশনটা সেটা হচ্ছে ইন্টারনেট। ওকে, সো এখন আমাদের বিশাল বড় একটা বক্স আছে, মানে বক্সটাতে আসলে অনেকগুলো কাজ হবে, মানে অনেকগুলো স্টেপস আছে, মানে অনেকগুলো পার্টিজ অ্যাকচুয়ালি ইনভলভড। ওকে, সো আমরা কি করতেছি এটা দেখি। সো ফার্স্ট অফ অল আমাদের যে
ব্যাকএন্ড সার্ভারটা আছে, সেটার অ্যাপ্লিকেশন আছে। ওকে, সো অ্যাপ্লিকেশন আছে, এরপর কি আছে, তাদের সার্ভিস আছে, এরপরে আর কি আছে, এরপর তাদের যে ক্লাউডটা সার্ভিসের রান টাইমটা আছে। ধরো আমি সেটাকে ভাড়া করলাম 9 to 5, মানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সো এই পর্যন্তই কিন্তু চলবে, পরে কিন্তু আমাকে দিবে না। সো এটা হচ্ছে আমাদের রান টাইম ক্লাউডের মধ্যে পড়তেছে। এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের হচ্ছে বিশাল বড় একটা স্টোরেজ আছে, যেটা আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ব্যবহার করতেছি। আর এরপরে আরেকটা কি আছে, তাদের যে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারটা আছে। এটা কিন্তু এটার সাথে, মানে এই যে ক্লায়েন্ট ইনফ্রাস্ট্রাকচারের সাথে মিলানো যাবে না, এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বিশাল বড়। সো এটা কিন্তু ক্লায়েন্টদের নিজেদের পুরাটা পারচেস করা আসলে পসিবল না। ওকে, সো এটা 1 নাম্বার ছিল। আমরা এখানে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 দিতে পারি। ওকে, সো খুবই ভালো। এখন আমাদের এই যে অ্যাপ্লিকেশন, সার্ভিস, রান টাইম, ক্লাউড, স্টোরেজ, ইনফ্রাস্ট্রাকচার, এই যে সকল জিনিস আমাদের কাজ করা লাগতেছে, সেই কাজ করার জন্য আমাদের ব্যাকএন্ডে যারা সার্ভিস প্রোভাইড করতেছে তাদের 2টা ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি কাজ করতেছে। সেটা হচ্ছে একটা, এই যে এখানে আমি আসলে বাঁকা করে লিখতে পারতেছি না, সো আমি এখানে 7 আর 8 দিয়ে রাখতেছি, সাইডে লিখতেছি। ওকে, সো একটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে পুরোটা জিনিস ম্যানেজ করতেছে। আর আরেকটা হচ্ছে আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে আমাদের পুরো যে প্রসেসটা আছে বা প্রাইভেসি আছে সেইটার সিকিউরিটিটা রক্ষা করতেছে। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের পুরাটার জিনিস। 1 2 3 4 5 6 7 8, তো আমরা ইন্টারনেটকে 9 দিতে পারি। ওকে, সো সিরিয়ালের কোনো ইস্যু নাই। তো এই 2টা জিনিস, আচ্ছা আপনার খাতার মধ্যে যখন লিখবেন তখন এই 2টা জিনিস ভার্টিক্যালি লিখবেন, এই বরাবর, তো তাহলে এটা সুবিধা হবে। তো মূল কথা হচ্ছে আমাদের ব্যাকএন্ডের যে কয়েকটা এলিমেন্টস আছে, প্রত্যেকটা এলিমেন্টসের মধ্যেই আসলে আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও আছে, সিকিউরিটি ডিপার্টমেন্টও আছে। সো এটাই হচ্ছে আমাদের মূলত ক্লাউড কম্পিউটিং এর আর্কিটেকচার। ওকে, সো এরপরে আমাদের এখানে আছে যে কে কোনটা ম্যানেজ করে। সো এটা আপনারা জাস্ট একটা রিডিং পড়লে বুঝতে পারবেন যে আপনি কোনটা ম্যানেজ করতেছেন, আর যারা সার্ভিস প্রোভাইড করতেছে, সার্ভিস প্রোভাইডাররা কোনটা ম্যানেজ করতেছে। ঠিক আছে, সো এইখানে হচ্ছে আপনার বেশ কিছু কি বলবো, হাউজিং অ্যানালজি আছে। সো খুবই ইজি বিষয়। আমরা হচ্ছে অন প্রেমিসেসটা একটু দেখে নিই। আইএএস, পিএএস, তারপর এসএএস, এই সব কটা জিনিস আমরা অ্যাকচুয়ালি পড়ে ফেলছি। সো বিল্ডিং ইউর ওন হাউস, সো এইটার কনসেপ্টটা আসলে কি, আপনি হচ্ছে মূলত একটা মানে জমি কিনছেন, তারপর বিল্ডারদের ভাড়া করছেন সবকিছু বাড়ি বানানোর জন্য যা যা করা লাগবে সবকিছু ফিক্স করতে, তারপর টোটাল কন্ট্রোল আপনার, টোটাল রেসপন্সিবিলিটি আপনার। এই যে আপনার বাড়িটা বানানোর পরে বাড়ির যদি কোনো কিছু ক্ষতি হয় বা হ্যান ত্যান হয়, কিছু হয়, ধ্বংস হয়ে যায়, বা টিনের ছাদ উড়ে যায়, বা যে কোনো কিছু হয়, ট্যাঙ্কি ফেটে যায়, তাহলে সব দায়িত্ব আপনার। সো এই রেসপন্সিবিলিটিগুলোকে আপনার বিয়ার করতে হতেছে। সো এইটাকে আমরা বলতেছি অন প্রেমিসেস, মানে লাইভ আপনার যেটা কাজ আপনি নিজে করায় নিচ্ছেন, তারপর আপনি নিজে দায়িত্ব বুঝে নিচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের অন প্রেমিসেস। আর বাকিগুলো তো ফুলি আমরা আগেই ডিসক্রাইব করে ফেলছি। সো এইগুলো হচ্ছে আপনারা এখানে একটু রিডিং করে ফেললে পারবেন। সো এখানে হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিসের হচ্ছে বেশ কিছু কি কি সার্ভিস পাচ্ছি আমরা, সেটা লেখা আছে যে রুট লেভেল কন্ট্রোল পাচ্ছি, ইলাস্টিক ক্যাপাসিটি পাচ্ছি, তারপর মিটার বিলিং পাচ্ছি, পোর্টেবিলিটি পাচ্ছি। এগুলো জাস্ট একটু রিডিং করে নিন, খুব বেশি আহামরি কঠিন কিছু না। মূল কথা হচ্ছে আমাদের স্যাস, যেটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ সার্ভিস, এইটা আমরা মূলত হচ্ছে সার্ভিসটা গ্রহণ করতেছি। প্যাস, যেটাকে আমরা বলতেছি প্ল্যাটফর্ম অ্যাজ সার্ভিস, এইটা হচ্ছে সফটওয়্যার তৈরি করতে, যেই সব সফটওয়্যার মানে সফটওয়্যার তৈরি করতে আমাদের যেগুলা সফটওয়্যার রিলেটেড জিনিসগুলো লাগবে সেইটা আমরা টাকা দিয়ে কিনতেছি। আর সার্ভিসটা আমাদের পুরোপুরি তৈরি করতে যে হার্ডওয়্যারগুলো লাগবে সেইটা আমরা যখন টাকা দিয়ে কিনতেছি, যেমন কম্পিউটার, তারপর জিপিইউ, সিপিইউ, এটসেট্রা, এইটাকে আমরা বলতেছি আইএএএস, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস। তো এখন আমরা আসি ডিপ্লয়মেন্ট মডেল নিয়ে। তো মডেল ডিপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি কি, যে আমরা যখন একটা মডেল বানাচ্ছি বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে সার্ভিসগুলো নিয়ে, তো এইটাকে আমরা যখন ডিপ্লয় করতেছি, সো মানে এইটা ডিপ্লয় করার সময় মূলত আমাদের যেই সব জিনিসগুলো মাথায় রাখতে হয়, যে এই ইনফ্রাস্ট্রাকচারটাকে ওন করতেছে বা কার মালিকানাধীন অবস্থায় আছে, কতটুকু মানে কে কতটুকু অ্যালাওয়েন্স পাচ্ছে, বা কার কতটুকু অ্যাক্সেস আছে এটার প্রতি, অ্যান্ড এইটা আসলে ফিজিক্যালি কোথায় সিট করতেছে। ওকে, সো আমাদের মডেল ডিপ্লয়মেন্ট আসলে 4 প্রকার: পাবলিক, প্রাইভেট, কমিউনিটি, হাইব্রিড। তো খুবই শর্টে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, এত কিছু বুঝতে হবে না, আমরা খুব সুন্দর করে এক্সাম্পল আকারে একটু পড়তেছি। সো এখন ক্লাউড মানে পাবলিক ক্লাউড, যেটা পাবলিক ক্লাউডটা কি, সো ধরো তুমি একটা ছোট স্টার্ট আপ চালাচ্ছ, তোমার নিজের কোনো সার্ভার নাই, ডাটা সেন্টার নাই, তুমি কি করলা, অ্যামাজনের AWS বা মাইক্রোসফটের অ্যাজিওর বা গুগলের ক্লাউড থেকে সার্ভার, স্টোরেজ, ডেটাবেস, এটসেট্রা তুমি ভাড়া নিলা। সো এই ইনফ্রাস্ট্রাকচার শুধু কিন্তু তোমার জন্য তৈরি করা হয় নাই, অনেক ডিফারেন্ট কাস্টমার্স আছে একই ক্লাউড প্রোভাইডারের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করতেছে, যদিও তাদের কি রিসোর্সেস লজিক্যালি আলাদা বা আইসোলেটেড থাকে। এইটা অ্যাকচুয়ালি পাবলিক ক্লাউড। সো সহজ উদাহরণ হচ্ছে AWS EC2 অ্যামাজনের, এটা ব্যবহার করে তুমি একটা ওয়েবসাইট হোস্ট করলা, ওয়েবসাইটটা যে হোস্ট করলা
এটা কিন্তু আসলে প্রাইভেট থাকতেছে, মানে ইনফরমেশনগুলো বা ডাটাগুলা ভিতরের বা রিসোর্সগুলা এটা কিন্তু কেউ কারোটা দেখতে পারতেছে না। কিন্তু AWS এর ফিজিক্যাল ডাটা সেন্টার অ্যামাজনের, সো তুমি শুধু প্রয়োজনীয় মানে প্রয়োজন অনুযায়ী রিসোর্স ব্যবহার করতেছো, বাট এটার সাথে কিন্তু আরো যারা যারা মানুষ আছে তারাও কিন্তু তোমার সাথে সাথে মানে রিসোর্সগুলা বা যে সার্ভিসগুলো আছে ব্যবহার করতে পারতেছে, যদিও তাদের সবকিছু আইসোলেট থাকে। ওকে, সো রিয়েল লাইফ এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে নেটফ্লিক্সটা কিন্তু পাবলিক ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে। সো নেটফ্লিক্সের নিজের সব ফিজিক্যাল সার্ভার নিজে মেনটেন করার বদলে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে ম্যাসিভ স্কেলিং করে, ঠিক আছে, বা ম্যাসিভ স্কেল সার্ভিস চালায়। ওকে, সো অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস সবই আছে, আমরা আস্তে আস্তে দেখবো। তো এরপরে আমরা হচ্ছে প্রাইভেট ক্লাউডটা একটু দেখতেছি। প্রাইভেট ক্লাউডটা হচ্ছে এইবার এই যে এতক্ষণ আমরা একটা ওয়েবসাইটের কথা বলছি, এখন ধরো একটা বিশাল বড় ব্যাংক, ঠিক আছে, তুমি একটা ব্যাংকের মালিক। এখন তোমার ব্যাংকের জন্য কিন্তু এটা কখনোই ভালো হবে না যে যদি এটা এমন হয় যে তোমার ব্যাংকের কাস্টমার ডাটা আরেকজনের কাছে চলে যাইতেছে। সো ব্যাংকের যে কাস্টমার ডাটা এটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ। তো তারা চায় কি ক্লাউডের সুবিধা পেতে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অন্য কোম্পানি বা কাস্টমারের সাথে শেয়ার করতে চায় না। সো ব্যাংক কি করে, নিজেদের জন্য ডেডিকেটেড ক্লাউড এনভায়রনমেন্ট তৈরি করে। এটাই হচ্ছে প্রাইভেট ক্লাউড। এখানে ইনফ্রাস্ট্রাকচার একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের জন্য ডেডিকেটেড থাকে এবং অর্গানাইজেশনটা এইটার কন্ট্রোলটা মানে অলমোস্ট ফুল কন্ট্রোল রাখে, ঠিক আছে। সো রিয়েল লাইফ এক্সাম্পল আমরা বলতে পারি যে একটা লার্জ ব্যাংক এটি যে নিজের ডাটা সেন্টারে প্রাইভেট ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। ব্যাংকের এমপ্লয়িজ বিভিন্ন অ্যাপ্লিকেশন, ডেটাবেস, কম্পিউটার রিসোর্সেস সেই প্রাইভেট ক্লাউড থেকে ব্যবহার করতেছে। সো এইটা আসলে কোথায় দেখা যায়, বড় বড় ব্যাংক, তারপর গভর্নমেন্ট এজেন্সিজ, ডিফেন্স অর্গানাইজেশন, সেন্সিটিভ ওয়ার্কলোডস এর জন্য আসলে প্রাইভেট ক্লাউড মানে ব্যবহার করে আর কি। সো এটাই মনে রাখবো যে প্রাইভেট ক্লাউডটা একটা স্পেসিফিক অর্গানাইজেশনের ডেডিকেটেড ক্লাউড। ওকে, তো এরপরে কি আসে, এরপরে আসে হচ্ছে কমিউনিটি ক্লাউড। ওকে, সো কমিউনিটি ক্লাউডটা অ্যাকচুয়ালি কি? সো এটা একটু ট্রিকি। তো ধরো তোমার ইউনিভার্সিটি একা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার বানালো না। সো তোমার ইউনিভার্সিটির একটা ল্যাব আছে, ধরে নিলাম আমরা কি বলে অ্যাটম বোমা বানানোর একটা ল্যাব আছে, ঠিক আছে। সো এরকম ধরো আরো কয়েকটা ইউনিভার্সিটির ল্যাব আছে। সো কয়েকটা ইউনিভার্সিটি মিলে একটা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে। কারণ কি? কারণ তাদের সবার একই ধরনের রিকোয়ারমেন্টস থাকে। কিরকম রিকোয়ারমেন্টস হতে পারে? রিসার্চ ডেটা, তারপর স্টুডেন্ট ইনফরমেশন, একাডেমিক অ্যাপ্লিকেশন, শেয়ার্ড রিসার্চ রিসোর্স, এই সব কিছু আর কি মানে তাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। সো একই ধরনের রিকোয়ারমেন্টস থাকা বেশ কয়েকটা অর্গানাইজেশন মিলে যখন একটা শেয়ার্ড ক্লাউড চালায়, ওটাকে আমরা বলতেছি কি কমিউনিটি ক্লাউড। সো এইখানে আমরা বলতে পারি গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেশ কয়েকটা গভর্নমেন্ট অর্গানাইজেশন মিলে একটা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করতেছে, কারণ তাদের একই ধরনের সিকিউরিটি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আছে। অথবা এটা হতে পারে কয়েকটা ইউনিভার্সিটি রিসার্চ কোলাবোরেশনের জন্য বেশ কয়েকটা রিসার্চ ল্যাব তাদের শেয়ার্ড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করতেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে একই ধরনের রিকোয়ারমেন্ট বা কমন রিকোয়ারমেন্ট যদি থাকে মানে বেশ কয়েকটা অর্গানাইজেশনের, তাহলে আমরা কমিউনিটি ক্লাউড ইউজ করতেছি। ওকে, সো এরপরে আমাদের আসে হচ্ছে হাইব্রিড ক্লাউড। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সবচেয়ে মজার, সবচেয়ে ইন্টারেস্টিং। সো এইটার একটা এক্সাম্পল হচ্ছে ধরো একটা ব্যাংকের কিছু ডাটা অত্যন্ত সেন্সিটিভ, পুরাটা না মানে কিছু ডাটা অত্যন্ত সেন্সিটিভ। তো তাই ব্যাংক কি করতেছে, সেই সেন্সিটিভ কাস্টমার ডেটা প্রাইভেট ক্লাউডে রাখতেছে, কিন্তু তাদের পাবলিক ওয়েবসাইটের মতো লেস সেন্সিটিভ যে ওয়ার্কলোডগুলো আছে এটার জন্য তারা পাবলিক ক্লাউড ব্যবহার করতেছে। তো মানে এখানে হচ্ছে দুই ধরনের এনভায়রনমেন্ট আছে, এর মধ্যে প্রয়োজন অনুযায়ী যে কানেকশনটা দরকার আছে সেই কানেকশনটা দেওয়া আছে, যে প্রাইভেট ক্লাউড আর পাবলিক ক্লাউডের মধ্যকার যে কানেকশনটা। সো এটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। সো ধরো ব্যাংকের কাস্টমার ডেটাবেস এটা হচ্ছে প্রাইভেট ক্লাউডে রাখলাম, আর ব্যাংকের পাবলিক যে ওয়েবসাইট এটা হচ্ছে পাবলিক ক্লাউডে রাখলাম। তো এখন ওয়েবসাইটের ট্রাফিক হঠাৎ যদি বেড়ে যায় তাহলে কি করতে পারি, আমি পাবলিক ক্লাউড থেকে অ্যাডিশনাল রিসোর্সেস নেওয়া যেতে পারে। সেন্সিটিভ কাস্টমার যে ডাটাবেসটা আছে ওটা কিন্তু প্রাইভেট এনভায়রনমেন্টেই থাকতেছে। সো এইটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। সো হাইব্রিড ক্লাউড মূলত কি? হাইব্রিড ক্লাউড মূলত হচ্ছে আমাদের আমরা বলতে পারি প্রাইভেট প্লাস পাবলিক ক্লাউড। ওকে ওকে, সো এরপরে আমাদের আর কি আছে দেখি, যে এখানে পাবলিক ভার্সেস প্রাইভেট। তো এটা তো আমরা এক্সপ্লেন করলামই। সো এখানে সাইড বাই সাইড একটা ডেসক্রিপশন দেওয়া আছে বা কম্পারিজন দেওয়া আছে, একটু রিডিং করে নিব। প্রত্যেক মানে চারটা যে মডেল আছে, চারটা মডেলের ছোট্ট করে একটা মানে গ্ল্যান্স আছে, যে কিওয়ার্ড ইউজ করে জাস্ট আসলে বিষয়টা কি সেটা এটা দেওয়া আছে, এটা একটু পড়ে নেবো। জাস্ট রিডিং করলে হোপফুলি হয়ে যাবে, আমরা পারার কথা যেহেতু আমরা অলরেডি ডেসক্রাইব করে ফেলছি। ওকে, সো এখন আসে হচ্ছে আমাদের বেনিফিটস। ওই যে এতক্ষণ ধরে আমি বেনিফিটগুলো খুব শর্টে পড়াচ্ছিলাম, সো বলছিলাম যে পরবর্তীতে আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের সময় পড়বো, ওই অ্যাডভান্টেজ আর বেনিফিট একই কথা। সো ফার্স্ট অফ অল আসে হচ্ছে আমাদের কি কস্ট ডিসিপ্লিন। সো আগে একটা কোম্পানি
মানে নিজের সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং ইকুইপমেন্ট, ডাটা সেন্টার সব কিছু অ্যাকচুয়ালি কি করতে হতো, কিনতে হতো। কিন্তু ক্লাউডে সেই হিউজ আপফ্রন্ট ইনভেস্টমেন্ট, মানে শুরুতেই যে ইনভেস্ট করাটা আগে ওইটা না করে অ্যাকচুয়ালি প্রয়োজন অনুযায়ী রিসোর্স নেওয়া যায়। অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্স কমে রিসোর্স ইউজেজটা এর উপর বেশি কন্ট্রোল থাকে। অর্থাৎ একটা স্টার্ট আপ শুরুতেই এক্সপেন্সিভ সার্ভার না কিনে ক্লাউড রিসোর্স ব্যবহার করে আস্তে আস্তে যখন বাড়বে তখন হচ্ছে আমরা হয়তো বা দরকার পড়লে এক্সপেন্সিভ সার্ভার নিতে পারি অথবা জাস্ট স্কেল আপ করতে পারি। ঠিক আছে, এরপরে কি ইলাস্টিসিটি ইন বোথ ডিরেকশন। ওই যে আমি বলছিলাম যে যদি ধরো কি বলে ওটাকে ঈদের টাইমে বা ব্ল্যাক ফ্রাইডের টাইমে বা ক্লিয়ারেন্স সেল টাইমে যদি আমাদের অ্যাকচুয়ালি মানে বাড়ানোর দরকার পড়ে, যদি হেভি ট্রাফিক হয়ে যায় তা বাড়ানোর দরকার পড়ে আমরা বাড়াতে পারি। কিন্তু ক্লাউডের শুধু রিসোর্স, মানে ক্লাউড কিন্তু শুধু আমাদের রিসোর্স অ্যাকচুয়ালি বাড়াতেই পারে না, প্রয়োজন হলে অ্যাকচুয়ালি কমাতেও পারে। সো ধরো ঈদের সময় একটা ই কমার্স ওয়েবসাইটে ভিজিটার অনেক বেড়ে গেল, তো ডিমান্ডের সাথে সাথে আমি রিসোর্স বাড়াই দিলাম, ঈদ শেষ হলে আবার ডিমান্ডের সাথে সাথে রিসোর্সও কমাই দিলাম। এই দুই দিকেই দ্রুত অ্যাডজাস্ট করার যে ক্যাপাবিলিটি, এটা হলো আমরা কি বলি ইলাস্টিসিটি। ইলাস্টিক যেটা মানে এক্সপ্যান্ডও করতে পারে, কম্প্রেসও করতে পারে। ওকে, তো এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে অ্যাক্সেস উইদাউট ফ্রিকশন। ওকে, খুবই ভালো। সো অ্যাক্সেস উইদাউট ফ্রিকশনটা কি, যে ক্লাউড রিসোর্স সাধারণত ইন্টারনেটের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা অ্যাক্সেস করতে পারতেছি। সো নির্দিষ্ট কম্পিউটার বা ফিজিক্যাল লোকেশনের উপর আমাদের নির্ভর করতে হইতেছে না। সো এক্সাম্পল হিসাবে তুমি গুগল ড্রাইভের ফাইল, ল্যাপটপ, ফোন বা অন্য ডিভাইস থেকে মানে অ্যাক্সেস করতে পারতেছো। অর্থাৎ লোকেশন হচ্ছে কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর তেমন একটা হয়ে উঠে না। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে রেজিলিয়েন্স অ্যাজ আ ফিচার। এটা আমরা বলতে পারি যে আমাদের ক্লাউড আর্কিটেকচার এমনভাবে ডিজাইন করা যায় যাতে একটা সার্ভার বা কম্পোনেন্ট ফেল করলেও পুরো সার্ভিস অ্যাকচুয়ালি বন্ধ থাকে না। একাধিক সার্ভার, রিজিয়ন, ব্যাকআপ, রিডান্ডেন্ট সিস্টেম সব কিছু অ্যাকচুয়ালি ব্যবহার করা যাবে, ইন্টিগ্রেট করা যায়। সো এটা আমরা অ্যাকচুয়ালি ফেইলারকে সিস্টেমের বাইরে কোনো আনএক্সপেক্টেড মানে ইভেন্ট হিসাবে না দেখে বরঞ্চ আর্কিটেকচারের অংশ হিসাবে দেখে হ্যান্ডেল করা যায় আর কি। ওকে, সো এরপরে আসে হচ্ছে মেনটেনেন্স অ্যাবজর্ভড। সো ক্লাউড ব্যবহার করলে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের অনেক মেনটেনেন্স ক্লাউড প্রোভাইডার হ্যান্ডেল করে। তো তোমাকে সাধারণত সার্ভার, হার্ডওয়্যার, কুলিং পাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি মেনটেন করতে হয় না। AWS যেটা আমরা অ্যামাজনের আছে এটা ব্যবহার করলে অ্যাকচুয়ালি AWS এর ফিজিক্যাল ডেটা সেন্টার অ্যাকচুয়ালি তোমাকে মেনটেন করতে হবে না, তারাই আর কি তাদের যে মেনটেন্যান্স ডিপার্টমেন্ট আছে তারা মেনটেন করে দিবে। ওই যে আমরা ইনফ্রাস্ট্রাকচারে দেখছিলাম ম্যানেজমেন্ট আর সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে, তারা সবসময় কাজ করবে সবটা মানে সবকটা স্টেপসের জন্য, ওইটাই আসলে। তো তুমি মূলত সার্ভিসের উপর ফোকাস করবা, ইনফ্রাস্ট্রাকচারের উপর না। তো এরপরে আরেকটা কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের ফাস্টার ইটারেশন। ফাস্টার ইটারেশন হচ্ছে আমাদের ক্লাউড হচ্ছে নতুন ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করার সময় অনেকটা কি করে কমায় দেয়। তো ডেভেলপার কয়েক মিনিটের মধ্যে নতুন সার্ভার, তারপর ডেটাবেস বা কি বলতেছি আমরা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট তৈরি করতে পারে। সো তাই আমরা কি করতেছি, বিল্ড, টেস্ট, ডিপ্লয়, ইমপ্রুভ, মানে এই একটা পদ্ধতিতে প্রথমে বিল্ড করতেছি, তারপর টেস্ট করতেছি, ডিপ্লয় করতেছি, আবার যদি কখনো মানে ইমপ্রুভমেন্ট কারো কাছ থেকে আসে ইমপ্রুভও করতেছি। এই সাইকেল আমরা দ্রুত রিপিট করতে পারতেছি। সো একটা স্টার্ট আপ নতুন ফিচার দ্রুত টেস্ট করে প্রোডাকশনে ডিপ্লয় করতে পারতেছে। ওকে, সো এরপরে আসে আমাদের বেটার এনার্জি এফিসিয়েন্সি। সো একটা অর্গানাইজেশন নিজের সার্ভার রুম চালালে অনেক সময় সার্ভার রিসোর্সেস ফুললি ইউটিলাইজড হয় না। সো ক্লাউড প্রোভাইডার বিশাল স্কেলে ইনফ্রাস্ট্রাকচার পরিচালনা করে এবং রিসোর্সেস অনেক কাস্টমারের মধ্যে এফিসিয়েন্টলি অ্যালোকেট করতে পারে। সো এর ফলে কি হয়, রিসোর্সের যে ইউটিলাইজেশন, এনার্জি এফিসিয়েন্সি, এইগুলো অ্যাকচুয়ালি আমাদের খুবই উন্নত হতে পারে। এরপরে লাস্টলি আমাদের আছে অ্যাক্সেস টু অ্যাডভান্সড ক্যাপাবিলিটিস। সো সব অর্গানাইজেশনের পক্ষে অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ যে জিপিইউ ক্লাস্টার্স, এআই ইনফ্রাস্ট্রাকচার, বিগ ডেটা প্ল্যাটফর্মস, তারপর রোবোটিক্স, তারপর স্পেশালাইজড কম্পিউটার সিস্টেমস, এইগুলো আসলে কেনা সম্ভব না। যেমন তোমার ইউনিভার্সিটির ল্যাবে কিন্তু হাই এন্ডের কিছু কম্পিউটার্স আছে বা জিপিইউ আছে, কিন্তু তোমার বাসায় কি আছে সাধারণত নাই। ঠিক আছে, কারো কারো বাসায় থাকতে পারে, সেটা আলাদা বিষয়, বাট সাধারণত থাকে না মানুষের। কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি সেইগুলা পার্সোনালি না কিনেও ক্লাউড হচ্ছে আমাদের সেই অ্যাডভান্স টেকনোলজিকে অন ডিম্যান্ড সার্ভিস হিসাবে, অন ডিম্যান্ড সার্ভিসটা কি জিনিস আমরা কিন্তু পড়ছি, অন ডিম্যান্ড সার্ভিস হিসাবে অ্যাক্সেসেবল করে। তো এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি যে একটা ছোট স্টার্ট আপ ক্লাউড জিপিইউ ব্যবহার করে, মানে ব্যবহার করে হচ্ছে এআই মডেল ট্রেন করতেছে, নিজের জিপিইউ ক্লাস্টার অ্যাকচুয়ালি কেনা লাগতেছে না। ওকে, সো এরপরে আমাদের কি আছে, অ্যাকচুয়ালি মানে আমাদের ক্লাউড কম্পিউটিং কোথায় কোথায় ব্যবহার হচ্ছে বা মানে কোথায় কোথায় আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস আমরা অ্যাকচুয়ালি দেখতে পাইতেছি। ঠিক আছে, সো আমরা অ্যাকচুয়ালি প্রতিদিন ক্লাউড কম্পিউটিং ব্যবহার করতেছি, কিন্তু কথা হচ্ছে কোথায় ব্যবহার করতেছি। তো এটা আসলে আমরা বুঝতে না পেরেও প্রতিদিন ক্লাউড ব্যবহার করতেছি। কিরকম, ধরো আমাদের আছে হচ্ছে এডুকেশন। ঠিক আছে, এডুকেশন কিরকম, যে একটা মানে টিচার আমাদের মোটামুটি সব টিচারই কি করে, গুগল ড্রাইভে একটা লেকচার স্লাইড আপলোড করে। তো একটা স্টুডেন্ট হচ্ছে দত্তপাড়াতে বসে দেখতেছে, আর একজন খাগানে বসে, মিরপুরে বসে, উত্তরাতে বসে, আবার আর একটা স্টুডেন্ট হচ্ছে আর অন্যান্য জায়গাতে বসে একই ফাইল অ্যাক্সেস করতে পারতেছে। সো গুগল ডক্সে কয়েকজন একই ডকুমেন্ট একসাথে আবার এডিট করতে পারতেছে। যেমন আমরা যখন টিম ওয়ার্ক করি বা প্রজেক্ট করি তখন কি করি, আমরা একসাথে অনেকজন কাজ করি না। তো আমি মানে লোকালি আমি একটা ফাইলে এডিট করলাম, এডিট করার পর ওকে দিলাম, মানে আমার টিমমেটকে, সে আবার ডাউনলোড করলো, ডাউনলোড করে সে এডিট করলো, সে আবার ওটা
সেভ করে আমাকে পাঠালো, আমি আবার ডাউনলোড করলাম, এটার তো দরকার পড়ে না। তো আমরা কি করি, গুগল ডক্সে একসাথে অনেকজন মানুষ একসাথে এডিট করতে পারতেছি, একজন আরেকজনের এডিট দেখতে পাইতেছি। সো ফাইনালাইজ হলে তখন আমরা ডাউনলোড করতেছি। তো এখানে ফাইল বা অ্যাপ্লিকেশন শুধু একটা কম্পিউটারে আটকায় নাই, ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার থেকে অ্যাক্সেস করা যাইতেছে। সো গুগল ওয়ার্কস্পেস যেটা আছে, এটা কিন্তু আমাদের এডুকেশনে খুবই 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 কাজে দেয়, কারণ মূলত অনলাইন লার্নিং, ফাইল শেয়ারিং, কোলাবোরেশন এগুলো খুব সহজভাবে করে। এরপরে আমাদের কি আছে, এরপরে আছে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে হেলথ কেয়ার। সো হেলথ কেয়ারটা কি একটা মানে একটু অ্যাডভান্স জিনিস, যেটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে খুব কমই আছে বা ইমপ্লিমেন্ট হয়। সো আমরা বলতে পারি যে একজন পেশেন্ট আজকে ঢাকার একটা হসপিটালে ট্রিটমেন্ট নিল, সো তার EHR যেটাকে আমরা বলি ইলেকট্রনিক হেলথ রেকর্ড, এইটা কিন্তু ক্লাউড বেস সিস্টেমে সংরক্ষণ করা যায়। সো পরবর্তীতে অন্য কোনো ডক্টর যখন অন্য লোকেশন থেকে পেশেন্টের মেডিকেল ইনফরমেশন অ্যাক্সেস করতে পারে, তখন তার হচ্ছে ওই যে আগে যেগুলো টেস্ট করছিল অনেকগুলো আর কি নাও করা লাগতে পারে, বা সে আর কি দেখতে পারতেছে যে তার আগে এগুলো জিনিস ছিল, সো তার মানে আমি এই হিসাবে তাকে ট্রিট করতে পারি বা ট্রিটমেন্ট দিতে পারি। সো এখানে এই জিনিসগুলা করা যায়। বাট এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, মানে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে হেলথ ডাটা যেগুলো মানে পেশেন্টের ডাটা, এটা কিন্তু খুবই সেন্সিটিভ। সো সিকিউরিটি, প্রাইভেসি মানে এই সব জিনিসপাতিগুলো আসলে খুব স্ট্রিক্টলি মেনটেন করা লাগে। তো এটা আমরা মানে একটু টাফ, তো আমরা মানে সচরাচর বাংলাদেশে এটার অ্যাপ্লিকেশন দেখি না। ওকে, সো এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে আমাদের এন্টারটেইনমেন্ট। সো এন্টারটেইনমেন্টের বিষয়টা খুবই সহজ। ধরো তুমি নেটফ্লিক্স খুলে একটা মুভি দেখতেছো, সো মুভিটা কি করতেছো, তোমার অবশ্যই তোমার ল্যাপটপের হার্ড ড্রাইভে স্টোর করতেছো না, নেটফ্লিক্সের ইনফ্রাস্ট্রাকচার থেকে ইন্টারনেটের মাধ্যমে কন্টেন্ট স্ট্রিম করতেছো। সেম গোজ ফর ইউটিউবে একটা ভিডিও দেখতেছো, ইউটিউবের ভিডিওটা তো তুমি ডাউনলোড করে দেখতেছো না, তাই না, জাস্ট ইউটিউবের যে স্টোরেজ আছে ওখান থেকে দেখতেছো। সো এই যে কাজটা করতেছো, একই সময় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মিলিয়ন্স অফ ইউজার্স, টনস অফ ইউজার্স একই প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে। এই ম্যাসিভ অ্যামাউন্ট অফ ট্রাফিক হ্যান্ডেল করার জন্য অবশ্য আমাদের স্কেলেবল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার মানে খুবই গুরুত্বপূর্ণ। সো নেটফ্লিক্স আছে, ইউটিউব আছে, এমনকি স্পটিফাইও আছে। ওকে, তো এরপরে কি, এরপরে হচ্ছে আমরা দেখতেছি বিজনেস আছে। সো বিজনেসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বিজনেসের ক্ষেত্রে একটা কোম্পানির কথা চিন্তা করি যে তাদের অ্যাকচুয়ালি এমপ্লয়ি ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন, সেলস ডাটা, অ্যাকাউন্টিং, বিজনেস অপারেশনসের জন্য আলাদা আলাদা সফটওয়্যার দরকার। কি মানে সব কিছু নিজের সার্ভারে মেনটেন করার মানে খুবই টাফ অ্যাকচুয়ালি। সো তার পরিবর্তে তারা কি করতে পারে, ক্লাউড বেসড যে CRM বা ERM মানে ইআরএম না সরি CRM বা ERP সিস্টেম আছে সেটা ব্যবহার করতে পারে। এতে কি হয়, কোম্পানি প্রয়োজন অনুযায়ী যে রিসোর্স দরকার সেইটুকু আপ ডাউন করতে পারে, স্কেল আপ করতে পারে, স্কেল ডাউন করতে পারে, এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করার প্রয়োজন অ্যাকচুয়ালি কমে যায়। যেমন সেলসফোর্স, যেটা খুব মানে এর আগেও আমরা পড়ে আসছি, তো সেলসফোর্স খুব ভালো একটা এক্সাম্পল হতে পারে। ওকে, তো এরপরে আসে আমাদের কমিউনিকেশন। কমিউনিকেশনের ক্ষেত্রে এটা তো আমাদের অ্যাকচুয়ালি রেগুলার বেসিস হয়, তাই না। সো এখন আমরা সবাই যে জিনিসটা খুব পরিচিতভাবে ব্যবহার করি সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। কিছু কিছু ইউনিভার্সিটিতে জুম ইউজ করা হয় ক্লাসের জন্য বা প্রেজেন্টেশনের জন্য, কিছু কিছুতে মিট ইউজ করা হয়। তো তোমরা জুমে একটা মিটিং জয়েন করলে তোমাদের কম্পিউটার শুধু অন্য মানুষের কম্পিউটারের সাথে সরাসরি কানেকশন তৈরি করতেছে না, বিহাইন্ড দ্য সিন কিন্তু ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার মিটিংয়ের ভিডিও, অডিও, মেসেজিং, ফাইল শেয়ারিং সব কিছু হ্যান্ডেল করতেছে। তাই হাজার হাজার মানুষ একই সময় রিমোট মিটিং করতে পারতেছে। সো এইখানে আমরা গুগল মিট, জুম এইগুলা আর কি এক্সাম্পল হিসাবে নিতে পারি। এরপরে আছে আমাদের ই-কমার্স। সো ই-কমার্স ধরো একটা অনলাইন শপিং ওয়েবসাইট সাধারণত দিনে 50,000 ভিজিটর পায়, কিন্তু ঈদ বা ব্ল্যাক ফ্রাইডের সময় সেটা কয়েক লাখ ভিজিটর হয়ে যেতে পারে। তখন কি হয়, ইনফ্রাস্ট্রাকচারের উপর সাডেনলি অনেক বেশি লোড পড়ে যায়। তখন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এই ধরনের চেঞ্জিং ডিম্যান্ড হ্যান্ডেল করতে খুবই হেল্পফুল, যেমন অ্যামাজন, শপিফাই, দারাজ এইগুলো আর কি। তো এই সব কিছু গেল আমাদের মানে আমরা বেসিক্যালি রিয়েল লাইফে বা আমাদের বর্তমান দৈনন্দিন জীবনে কোথায় কোথায় আমরা ইউজ করতেছি সেটা। এখন আমাদের খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের আসলে আমরা কিন্তু মানে বেসিক্যালি আমি বলতে চাচ্ছিলাম যে ক্লাউড কম্পিউটিং এখন পর্যন্ত আমরা যা যা বললাম শুনে মনে হতে পারে ক্লাউড তো ভাই সব সমস্যার সমাধান করে ফেলতেছে, আসলে কিন্তু না। ক্লাউডের ক্লাউডের যেমন অনেক সুবিধা আছে, সেরকম কিছু খুবই ক্রিটিক্যাল সিরিয়াস চ্যালেঞ্জেসও আছে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চ্যালেঞ্জ হচ্ছে ডাটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সো তুমি নিজের ল্যাপটপে পার্সোনাল ফাইল রাখলে সেটা অ্যাকচুয়ালি তোমার ডিভাইসের কন্ট্রোলে, তুমি বাদে আর কেউ সাধারণত ডিভাইসটা কন্ট্রোল করতে পারবে না। এখন ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডকে পাসওয়ার্ড দিয়ে রাখছো, তাহলে আলাদা বিষয়। তো কিন্তু ক্লাউডে রাখলে কি ডাটা থার্ড পার্টি ইনফ্রাস্ট্রাকচারে স্টোরড হচ্ছে। তো প্রশ্ন আসতেছে কি যে এটা কে অ্যাক্সেস করতে পারতেছে, কার ওনারশিপে আছে, কতটুকু প্রোটেক্টেড, এইটার যদি কোনো সিকিউরিটি ব্রিচ হয়ে যায় তাহলে আমি কতটুকু ক্ষতিগ্রস্ত হব। বিশেষ করে হেলথ কেয়ার, ব্যাংকিং, তারপর গভর্নমেন্ট পলিসি, এই সব জায়গায় যে এই বিষয়গুলো আছে মানে সেন্সিটিভ বিষয়গুলো, এইখানে এগুলো জিনিস খুব হাইলি মেনটেন করা লাগে। তো এটা হচ্ছে ডাটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এরপর আসে ইন্টারনেট ডিপেন্ডেন্সি। ক্লাউডের একটা বেসিক রিকোয়ারমেন্ট হলো নেটওয়ার্ক কানেক্টিভিটি। তো ধরো তোমার গুগল ড্রাইভে খুব ইম্পর্টেন্ট একটা ফাইল আছে, কিন্তু তোমার নেটওয়ার্ক কানেকশন নাই, কি করবা? ফাইল ক্লাউডে আছে কিন্তু তুমি তখন অ্যাকচুয়ালি সেটা সহজে অ্যাক্সেস করতে পারতেছো না। সো তখন আসলে সমস্যা। যদি নিজের ফাইলে ড্রাইভে সেভ করা থাকতো, সে ড্রাইভ না লোকালি নিজের ফোল্ডারে সেভ করা থাকতো স্টোরেজে, তাহলে ইজিলি অফলাইনে তুমি ইউজ করতে পারতা। তো এরপরে কি আছে, ডাউন টাইম অ্যান্ড আউটেজেস। সো ডাউন টাইমটা কি, ডাউন টাইমটা হচ্ছে অনেক সময় হচ্ছে দেখো সার্ভার ডাউন হয়ে যায়, যেমন কোনো বড়সড় আপডেট আসলে বা বড়সড় আপডেটের আগে বা খুব অনেকগুলো ইউজার, যেমন খুব একটা কমন এক্সাম্পল হতে পারে যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে ওয়েবসাইট
ডাউন হয়ে যায় রেজাল্ট পাবলিশের সময় বা ভর্তির সময়। তো এইগুলো হচ্ছে বলে ডাউন টাইম। তো এইখানে একটা কমন মিসকনসেপশন আছে, অনেকে ভাবে AWS বা গুগল ক্লাউড আসলে ব্যবহার করলে সার্ভিস কখনো ডাউন হবে না। অ্যামাজনের ওয়েবসাইট বা গুগল মানে সার্ভিস বা গুগলের যে সার্ভিস, এইগুলো আসলে বাস্তবে এমন না। মেজর ক্লাউড প্রোভাইডার্সেরও মানে অনেক সময় সার্ভার ডাউন খায়। তো এইরকম কোনো ক্রিটিক্যাল সার্ভার মানে ক্লাউড সার্ভিস যদি টেম্পোরারিলি আনএভেলেবল হয়, তাহলে এইটা তার উপর নির্ভর করা যেসব অ্যাপ্লিকেশনস আছে এরাও এফেক্টেড হবে। ধরো কথার কথা, আমি অ্যামাজনের মালিক, আমি হচ্ছে ক্লাউড প্রোভাইড করতেছি, আমার ক্লাউড সার্ভিস নিচ্ছে ফেসবুক। আমার এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় 10 ঘন্টা তো অনেক বেশি, 1 ঘন্টার জন্য বা 10 মিনিটের জন্য যদি বন্ধ হয়ে যায়, ফেসবুকের কিন্তু কোটি কোটি টাকা লস হয়ে যাবে কথার কথা। তো এই যে অর্গানাইজেশনগুলো যে এই যে লস হতে পারে, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট অ্যাকচুয়ালি বর্তমানে নামি দামি অর্গানাইজেশনগুলো ব্যাকআপ, রিডান্ডেন্সি, ডিজাস্টার রিকভারি এইগুলোর সব প্ল্যান রাখে। ওকে, তো এরপরে আছে কি, এরপরে আছে ভেন্ডর লক-ইন। সো ভেন্ডর লক-ইন এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরো তুমি একটা অ্যাপ্লিকেশন পুরোপুরি AWS এর স্পেসিফিক সার্ভিস ব্যবহার করে তৈরি করছো। কয়েক বছর পর তুমি ভাবলা যে না, আমি যার জন্য তৈরি করছি তার এটা পছন্দ হচ্ছে না, যে হচ্ছে চাচ্ছে গুগল ক্লাউডে চলে যাবে। তো তখন কিন্তু মাইগ্রেশন সহজ নাও হতে পারে, কারণ তোমার অ্যাপ্লিকেশনস, ডাটাবেস, API, আর্কিটেকচার AWS এর স্পেসিফিক টেকনোলজিসের সাহায্যে টাইটলি ইন্টিগ্রেটেড থাকতে পারে। সো এই ডিপেন্ডেন্সিটাকেই বলতেছে আসলে ভেন্ডর লক-ইন, মানে যার সাহায্যে করছো ওইটাই লক হয়ে গেছে। তারপর কস্ট সারপ্রাইজেস বা কস্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা তখন বলছি যে কম খরচ হয় বা কম কস্ট হয় বা লাগে। তো এখন তাহলে এটা কেন রিস্ক বা চ্যালেঞ্জেসের মধ্যে আসলো ভাইয়া? তো বিষয়টা হচ্ছে ক্লাউডের একটা বড় অ্যাডভান্টেজ হলো তুমি ইনফ্রাস্ট্রাকচার কিনে আপফ্রন্ট হিউজ ইনভেস্টমেন্ট করতে তোমার হচ্ছে না। কিন্তু এর মানে এই না যে ক্লাউড অটোমেটিক্যালি চিপ। ধরো কোম্পানি ভুল করে আননেসেসারি সার্ভার চালু করে দিল, তো অথবা হিউজ অ্যামাউন্ট অফ স্টোরেজ বা ব্যান্ডউইথ এইগুলো হচ্ছে ব্যবহার করলো, তো বিল কিন্তু তোমার আনএক্সপেক্টেডলি অনেক বেড়ে যেতে পারে। তো ক্লাউড এনভায়রনমেন্টে কস্ট মনিটরিং, অপটিমাইজেশন এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে তোমার করতে হয়, কি বলে, খেয়াল রাখা লাগে। তো এরপরে কি আসে, এরপরে আসে শেয়ার রেসপন্সিবিলিটি কনফিউশন। তো যখন মাল্টিপল পার্সন তোমরা শেয়ার করতেছো, তখন কতটুকু আসলে কে কতটুকু দেখতে পাচ্ছে বা অ্যাক্সেস পাচ্ছে, এইটার একটা বিষয় তোমার একটু লক্ষ্য রাখতে হয়। অ্যাকচুয়ালি না রাখলে কিন্তু অনেক সময় আনএক্সপেক্টেড কিছু জিনিসপাতি শেয়ার হয়ে যাইতে পারে। তো এই ছিল হচ্ছে আমাদের চ্যালেঞ্জেস। এরপরে হচ্ছে আমাদের ক্লাউড ভার্সেস ট্র্যাডিশনাল কম্পিউটিং এর একটা খুব সুন্দর কম্প্যারিজন দেওয়া আছে, এটা আমরা একবার রিডিং করে নিলে হয়ে যাবে। সো এরপরে আমাদের কি আছে, আমাদের সম্ভবত এটাই শেষ টপিক, তারপর তোমাদের ছুটি, সেটা হচ্ছে আমাদের ফিউচার ট্রেন্ডস। ঠিক আছে, সো এখানে 5টা পয়েন্ট আছে, তোমরা চাইলে ভেঙে ভেঙে অনেকগুলো পয়েন্টে ভাগ করে নিতে পারো। তো সবচেয়ে ইন্টারেস্টিং অংশ আজকের স্লাইডের এটাই, যে ভবিষ্যতে আসলে ক্লাউড কম্পিউটিং কোন জায়গায় যাবে, আসলেই কি আমার ক্লাউড কম্পিউটিং নিয়ে পড়াশোনা করা উচিত কিনা। তো ক্লাউড কম্পিউটিং কিন্তু এখানেই থেমে নাই, বরং ক্লাউড এখন AI, IoT, এজ কম্পিউটিং, তারপর সার্ভারলেস কম্পিউটিং, তারপর ইভেন কোয়ান্টাম কম্পিউটিং এর সাথেও কিন্তু ইন্টিগ্রেটেড হইতেছে। তো প্রথম টপিক বা প্রথম পয়েন্ট আমরা কি লিখছি এখানে, এজ কম্পিউটিং। তো সাধারণত ক্লাউড মডেলে ডাটা অনেক দূরের ডেটা সেন্টারে পাঠানো হয়, কিন্তু ধরো একটা স্মার্ট ট্রাফিক ক্যামেরা রাস্তার ট্রাফিক মনিটর করতেছে, প্রত্যেকটা ভিডিও ফ্রেম যদি অনেক দূরের ক্লাউড ডাটা সেন্টারে পাঠায়, প্রসেস করতে হয়, প্রসেস করে তারপর এটা তোমাকে দেখাইতে হয়, তাহলে কিন্তু ল্যাটেন্সি হতে পারে, তাই না? তো তাই দেখে কি হয়, ডাটার কাছাকাছি জায়গাতেই প্রসেস করা হয়। তো এই কনসেপ্টটাকে অ্যাকচুয়ালি আমরা বলতেছি এজ কম্পিউটিং, মানে ক্লাউড ব্রিংস কম্পিউটিং টু দ্য ডেটা। ওকে, মানে যেখানে ডেটা আছে সেইখানে তোমার কম্পিউটিংটা ক্লাউড নিজে আনে। তো এইটাই হচ্ছে মূল কনসেপ্ট। তো আমরা এক্সাম্পল হিসাবে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বলতে পারি। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে AI অ্যান্ড মেশিন লার্নিং ইন্টিগ্রেশন বা অ্যাজ আ সার্ভিস। সো AI মডেল ট্রেন এবং রান করতে কিন্তু ইনর্মাস কম্পিউটিং পাওয়ার লাগে। সো যারা হচ্ছে রিসার্চ করো বা ভবিষ্যতে করবা, জানতে পারবা যে মানে বড় বড় মডেল বা বড় বড় জিনিসপাতি ট্রেন করতে গেলে তোমার হিউজ পরিমাণে জিপিইউ লাগে। তো আগে একটা অর্গানাইজেশনকে নিজের জিপিইউ ইনফ্রাস্ট্রাকচার কিনতে হইতো, ইভেন অনেক ইউনিভার্সিটিতে এখনো জিপিইউ কিনে। তো তুমি তো পার্সোনালি কিনতে গেলে তোমার তো কষ্ট হয়ে যাবে, তাই না? সবাই তো কিনতে পারবে না। তো এখন কি হয়, ক্লাউড প্রোভাইডাররা AI বা ML সার্ভিস প্রোভাইড করতেছে, তুমি তোমার প্রয়োজন অনুযায়ী কম্পিউটিং রিসোর্স নিয়ে মডেল ট্রেন বা ডিপ্লয় করতে পারবা। যেমন AWS SageMaker নামে একটা আছে, অর্থাৎ AI ডেভেলপমেন্টের জন্য নিজের পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার প্রয়োজন কমে যাচ্ছে আর কি, এটা তার এক্সাম্পল হিসাবে আমরা ইউজ করতে পারি। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে আমাদের সার্ভারলেস কম্পিউটিং। সো নামটা শুনে কি মনে হইতে পারে, সার্ভার নাই? আসলে সার্ভার অবশ্যই আছে, সার্ভার ছাড়া তো হবে না, কিন্তু ডেভেলপারকে সে সার্ভার ম্যানেজ করতে হইতেছে না, যার কারণে নামটা দিচ্ছে হচ্ছে সার্ভারলেস কম্পিউটিং। তো ধরো তুমি একটা ছোট ফাংশন লিখলা, ক্লাউড প্ল্যাটফর্ম প্রয়োজন হলে সেই ফাংশন মানে রান করবে, কাজ শেষ হলে রিসোর্স অটোমেটিক্যালি রিডিউস করবে। তোমাকে সার্ভার প্রভিশনিং, তারপর অপারেটিং সিস্টেম, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এইসব নিয়ে চিন্তা করতে হইতেছে না। যেমন AWS ল্যামডা নামের একটা জিনিস আছে, তো এইগুলো জিনিসপাতি আবার অনেকে আমরা নাম শুনি নাই, তো সেক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট কোর কনসেপ্ট আমাদের জানা থাকলেই হয়েছে। তো
ক্লাউডফেয়ার আছে, অ্যাজুর আছে। তো এডাব্লিউএস ল্যামডার ক্ষেত্রে কি বলতে পারি, মানে আমাদের সার্ভারলেসের মূল আইডিয়া হচ্ছে ডেভেলপার কি করতেছে, কোডে ফোকাস করতেছে, ক্লাউড প্রোভাইডার কি করতেছে, ইনফ্রাস্ট্রাকচারে ফোকাস করতেছে। ওকে, তো এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে রিমোট গেমিং। সো গেমিং এর একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিই। ধরো তোমার ল্যাপটপ খুব পাওয়ারফুল না, নর্মালি একটা হাই এন্ড গেম খেলতে পাওয়ারফুল জিপিইউ দরকার, কিন্তু ক্লাউড কম্পিউটিং এ গেম প্রসেসিং রিমোট ক্লাউড সার্ভিসে করা সম্ভব। ধরো তুমি শুধু প্রসেস যে ভিডিও স্ট্রিমটা এটা রিসিভ করো আর তোমার ইনপুট সার্ভারে পাঠাইতেছো। সো এক্সপেন্সিভ গেমিং হার্ডওয়্যারের রিকোয়ারমেন্ট কমে যেতে পারে। যেমন ধরো ইনভিডিয়া জিই ফোর্স যেমন একটা আছে, সো এই যে ইনভিডিয়া জিই ফোর্স, সো এটা হচ্ছে একটা এক্সাম্পল হতে পারে। তারপর এক্সবক্স ক্লাউড গেমিং, এগুলো এক্সাম্পল হতে পারে। এটার কারণে কি হইতেছে, ফাস্ট লো লেটেন্সি ইন্টারনেটে মানে তোমরা গেমিংটা কমপ্লিট করতে পারতেছো, কারণ গেমের ইনপুট এবং ভিডিও দুইটাই নেটওয়ার্কের মাধ্যমে আসা যাওয়া করতেছে। ওকে, এরপরে কি ক্লাউড কম্পিউটিং বা কোয়ান্টাম কম্পিউটিং। তো এটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং ইনসাইড দ্য ক্লাউড। সো সবশেষে একটু ফিউচারের দিকে যাই আমরা, যে কোয়ান্টাম কম্পিউটার কখনো এখনো সাধারণ কম্পিউটারের রিপ্লেসমেন্ট হইতে পারে না। ঠিক আছে, কিছু কিছু স্পেশালাইজড প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি আমরা কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহার করতেছি, যেটা খুবই প্রমিসিং। তো প্রবলেম হলো, একজন সাধারণ রিসার্চারের কাছে কোয়ান্টাম কম্পিউটার থাকবে কই, কারণ ভাই আমরা তো গরিব মানুষ। তো এইখানে আছে হচ্ছে ক্লাউড। তো ক্লাউডের মাধ্যমে রিসার্চার্স রিমোট অ্যাক্সেস করতে পারতেছে কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেমসের। তাই তারা কি করতেছে, কোয়ান্টাম কম্পিউটার কিনে ল্যাবরেটরিতে তৈরি না করেও এক্সপেরিমেন্ট করতে পারতেছে। যেমন বলতে পারি আমরা আইবিএম কম্পিউটার। ঠিক আছে, সো এই যে এখানে আইবিএম কোয়ান্টাম লেখা আছে এক্সাম্পল হিসেবে। সো আমরা জাস্ট এটাই আর কি, জাস্ট একটা বেসিক কনসেপ্ট নিলাম। তো এটাই ছিল আমাদের হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। সো ক্লাউড কম্পিউটিং বেসিক্যালি কি, ক্লাউড কম্পিউটিং হচ্ছে কিছুই না, মেঘের মধ্যে বসে বসে কম্পিউটার চালানো। সো যেহেতু কম্পিউটারটা আমরা চালাইতে পারতেছি না মেঘের মধ্যে বসে বসে, কারণ আমাদের টাকা কম, তাই ভিডিও দেখা শেষ করে তাড়াতাড়ি করতে বসো। সো এটাই ছিল আজকের টপিক, এই ক্লাউড কম্পিউটিং। সো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড আসসালামু আলাইকুম।